সেট নিয়ে মডেল 4 এবিটিকে শুরু করা যাক, কথা না বাড়িয়ে। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে যে, আবার অবশ্যই একটা কথা বলি, এবিটিএ বইটা তোমরা সামনে নিয়ে থাকবে। হ্যাঁ, এবিটিএ বইটা সামনে নিয়ে বসবে তোমরা। এটি ধাতব লবণে জলীয় দ্রবণ 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ 30 মিনিট ধরে চালানো করলে ক্যাথোডে জমা হয় কিছু পরিমাণ ধাতু। পারমাণবিক ভর দিয়েছে, ধাতব ক্লোরাইডের সংকেত দিয়েছে। আচ্ছা, এরকম যদি কোনো প্রশ্ন থাকে আর সংকেত বের করতে দাও, তাহলে সেক্ষেত্রে তোমরা ডাইরেক্ট উত্তর বের করতে পারবে এইভাবে: এন ইজ ইকুয়াল টু এমআইটি। যেমন তোমাদের স্বপ্ন অনেকজনের আইআইটি যাওয়া, এনআইটি যাওয়া, এখানে তোমাদের দরকার পড়বে এমআইটি। ঠিক আছে? আর ওয়াইফের মানে ডাব্লিউএফ, এমআইটিতে যাওয়া ওয়াইফ নিয়ে। তো এম মানে আণবিক ভর। আণবিক ভর কত? 63.6। আই মানে কত তড়িৎ চালনা করা হয়েছে? 1.5। টি মানে কত সময় যে দেওয়া হয়েছে? 1800। ডাবল মানে ভর, প্রদত্ত ভর যেটা 0.0889। আর হলো এফ মানে 96500 কুলম্ব। তারপর ইকুয়েশন করলে আমরা এম মানে যোজ্যতা 2 পেয়ে যাবো। আর যোজ্যতা যদি 2 পেয়ে যায়, ঠিক আছে, তাহলে আমরা মেটালের যোজ্যতা 2 আর ক্লোরিনের যোজ্যতা তো 1 থাকে। তো এই মেটাল, ক্লোরিন, অ্যান্ড দ্যাটস ইট। আমরা আমাদের যোগের সংকেত পেয়ে গেলাম, ধাতব ক্লোরাইডের সংকেত পেয়ে গেলাম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন অথবা প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে কপার 2+ আর ইন্ডিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস বলছি সামগ্রিক একটা বিক্রিয়া দেওয়া হয়েছে। ইনট সেল বের করে তোমাদের সাম্য ধ্রুবক নির্ণয় করতে বলেছে। দেখো ইনট সেল আমরা কি জানি, যে ক্যাথোড মাইনাস অ্যানোড, ক্যাথোড মাইনাস অ্যানোড, তাই না? ক্যাথোডে কি বিক্রিয়া হয়? ক্যাথোডে আছে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল থেকে বিজারণ, মানে বিজারণ বিক্রিয়া থেকে আমরা জারণ বিক্রিয়া বিয়োগ করলে আমাদের ইনট সেল বেরিয়ে যাবে। আর এই ইনট সেলটা আমাদের যদি লগ কেসির ইকুয়েশন বসায়, লগ কেসির মানে কি? লগ কেসি সমান সমান এন ই নট সেল ডিভাইডেড বাই 0.059। এরপর এন মানে এখানে কয়টা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে? একটি, তাহলে এই এক লিখবা। লগ কেসি বের করতে হবে, তাহলে আচ্ছা এখানে লগ কেসি এটা আসে, লগটাকে ই করা না, শিফট করবা ক্যালকুলেটরে, শিফট প্রেস করে লগ এন্টার করে তারপর ভ্যালুটা পুট করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নতে। বি নাম্বার প্রশ্ন কি বলেছে, একটা বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মান চেয়েছে। আমরা সক্রিয়করণ শক্তির ইকুয়েশন আমরা কি জানি? সক্রিয়করণ শক্তির ইকুয়েশন আমরা জানি যে লগ K2/K1 EA বাই 2.303 আর T2 - T1। আর আমি তোমাদেরকে আগের মডেল সেটে আমি বললাম যে এই যে 2.303 ইন্টু 8.314, এর ভ্যালুটা তোমরা মনে রাখবে ক্যালকুলেশনের জন্য 19.14 প্রায়। ঠিক আছে, এই দেখো 19.14 আছে। T1 এর মান দেওয়া আছে, T1 T2, T2 এবং T1 এর মান যদি বসাই, পুট করলে আমাদের ইকুয়েশন এই উত্তর বেরিয়ে যাবে। চলো নেক্সট। তারপর পরের প্রশ্ন কি বলেছে, ক্রম এবং আনুপাতিকের পার্থক্য। আরে ভাই রিপিট কোশ্চেন না, কতবার এসেছে ক্রম এবং আনুপাতিক কত, এই যে বললাম তো রিপিট কোশ্চেন একটা সিরিজ আমাদের এই পিডিএফ আমার কাছে চলে এসেছে, কালকে আমি আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। কি বলেছে? হুম, এটি প্রথম ক্রম বিক্রিয়া 30% সম্পূর্ণ হতে 40 মিনিট সময় লাগে। বিক্রিয়ার হার ধ্রুবকের মান। আরে ভাই এটা তো সব একদম একদম এগুলো টাইপেরই কোশ্চেন দেবে তোমাদের। ঠিক আছে, মানে সূত্র বেশি, মানে সূত্র দিবে, কিছু তথ্য দিবে, উত্তর বের করে নিবে। কে ইজ ইকুয়াল টু 2.303 ডিভাইডেড বাই টি লগ এ নট ডিভাইডেড বাই এ। প্রাথমিক গারত্ব বাই অন্তিম গারত্ব যে কত দিয়েছে? 30%, একই না? 30%-এর জন্য কি করতে হবে আমি বলেছিলাম, তাহলে লগ, উপরে তো 100 থাকবে সবসময়, ডিভাইডেড বাই 70 - 30, অর্থাৎ 100 - 30 অর্থাৎ 70। 10 10 কাটা, তাহলে লগ 10 মাইনাস লগ 7। আর এটাও বলেছিলাম লগ 10 এর মান কত হয়? 1, আর লগ 7 এর মান কত হয়? 0। মানে ক্যালকুলেট করলে মানে 1 থেকে লগ 7 বিয়োগ করলে 0.1549 উত্তর আসছে। ঠিক আছে, এর সাথে আমরা এটা 2.303 গুণ করে 40 ভাগ করলে আমাদের প্রথম ক্রম বিক্রিয়া হার ধ্রুবকের মান নির্ণয় হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্ন। কোবাল্ট NH3 EN Cl2 এর স্টিরিও আইসোমার গুলো আঁকতে বলেছে। দেখো স্টিরিও আইসোমার গুলো এঁকে দিয়েছি। এই যে এখানে রয়েছে স্টিরিও আইসোমার গুলো। এটা তোমার সিস প্রোডাক্ট, এটা তোমার ট্রান্স প্রোডাক্ট।
আবারও বলছি ইএন মানে ইথিলিন ডায়ামিন, ঠিক আছে, আগের ক্লাসে বলেছি ইথিলিন ডায়ামিন একটা চিলেটিং লিগেন্ড, নাইট্রোজেন অসমযোজী বন্ধনে অংশগ্রহণ করে। আর জানো তো যে লিগেন্ড তারা কি হিসেবে কাজ করে? লিগেন্ড লুইস বেস হিসেবে কাজ করে। বেশ, এরা লোন পেয়ার দান করে, লোন পেয়ার দাতা। ভিভিটি থিওরির লিমিটেশন চেয়েছে, তাই না? ভিভিটি থিওরির লিমিটেশন বা সীমাবদ্ধতা, এরা কিছু কিছু লিগেন্ড হলো শক্তিশালী, যেমন সাইনাইড, এবার কিছু কিছু লিগেন্ড হলো ফ্লুরিন। কেন এই সম্পর্কে তারা ব্যাখ্যা দিতে পারেনি। তারপর চৌম্বক মান পরীক্ষালব্ধ মানে তত্ত্বীয় মানের থেকে একটু অমিল হয়, এই সম্পর্কেও তারা তেমন ব্যাখ্যা দিতে পারেনি সিএফটি দ্বারা, আর কি দ্বারা এগুলো ব্যাখ্যা করা সম্ভব হয়নি। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্নে কি বলেছে যে CH3 হোল 2 NH আর CH3 হোল 3 N অপেক্ষা জলীয় দ্রবণ অধিক দ্রবীয়। কারণ দেখতে পাচ্ছ যে এখানে দুটো CH3 গ্রুপ রয়েছে। প্লাস আর এফেক্টের কারণে কি আমরা জানি যে প্লাস আর এফেক্ট যত বাড়বে, ঠিক আছে, নাইট্রোজেনের যে লোন পেয়ারের এর যে আধিক্য বেড়ে যাবে, লোন পেয়ারের আধিক্য বেড়ে গেলে এই ত্যাগ করতে পারবে, আর ত্যাগ করা মানে তো ক্ষারকীয়তা বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু অপরপক্ষে তিনটি CH3 কারণে স্টেরিক ইন্ডেক্সের ইলেকট্রন ঘনত্ব কমে যাবে, আর যখন ক্ষারকীয়তা হ্রাস পাবে অপর ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে তো বৃদ্ধি পাবে। ঠিক আছে, পরবর্তী ইকুয়েশনে কি বলেছে দেখো, ইকুয়েশনটা তোমাদের প্রশ্নটা এরকম দিয়েছে যে অ্যামিন গ্রুপ আছে আর নিচে রয়েছে তোমার হলো CH3, এর উপর Na Na2 HCl আর 0 থেকে 5 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করলে কি হবে? ডায়াজোটাইজেশন, অর্থাৎ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। ঠিক আছে, ওকে, এর উপর যদি KCN দেওয়া হয় বা NaCN দেওয়া হয় তাহলে তোমার সায়ানো গ্রুপটা এন্টার হবে। ঠিক আছে, পরবর্তী স্টেপে যাই আমরা। পরবর্তী স্টেপে কি বলেছে? বলেছে নাইট্রোবেনজিনে যদি আমরা মিক্স অ্যাসিড দিই, মিক্স অ্যাসিড বলতে কার কথা বলেছে বলতো? গাঢ় HNO3 ও গাঢ় H2SO4 রিয়াকশন হবে, তাহলে নাইট্রেশন হয়। আর এরা কি ডাইরেক্টিং গ্রুপ? এরা মেটা ডাইরেক্টিং গ্রুপ, মেটা পজিশন এন্টার হবে। আর Na2S দিলে কি হবে? Na2S এর জায়গায় NH4H দিলেও একই হবে, এরা আংশিক বিজারণ ঘটায়। আংশিক বিজারণ মানে যে কোনো NO2 গ্রুপটাকে NH2 গ্রুপে কনভার্ট করে দিবে। আংশিক বিজারণ, বিজারণ মানে কি? অক্সিজেন অপসারণ, অক্সিজেন আউট, হাইড্রোজেন ইন, অফ ইন, তাই না? জানি আমরা ব্যাচে শিখিয়েছি। তারপর পরবর্তী প্রশ্ন, একটি জৈব যৌগ বলেছে যার সংকেত হলো C6H7N, যার সংকেত হলো, যার সংকেত কি? C6H7N, সেটাতে একটাই রয়েছে, সেটা হলো আমাদের অ্যানিলিন। এর উপর যদি Na2 আবার ডাইজোটাইজেশন বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, জল দিলে ফেনল, আর H3PO2 দিলে আমাদের সবার চাহিদা কি? বেঞ্জিন তৈরি হয়। নেক্সট, পরের প্রশ্ন, অ্যানিলিন থেকে প্যারাব্রোমো অ্যানিলিন, রিপিট কোশ্চেন, তাই না? প্যারাব্রোমো অ্যানিলিন রিপিট কোশ্চেন, যে আমাদের প্যারা পজিশনে ব্রোমিন অ্যাড করতে হবে। হয়েছে, আচ্ছা, চলো নেক্সট কোশ্চেনে যাই। কোলহাউসের সূত্র বলেছে, কোলহাউসের সূত্র পারবা আশা করি তোমরা, তাই না? যে আইনীয় অসংখ্য আইনীয় পরিবাহিতার যোগফল আর কি মোলার পরিবাহিতা, তাই না? তারপর এটার কি বলেছে? বিয়োজন মাত্রা নির্ণয় করতে বলেছে। বিয়োজন মাত্রা অসীম লঘুতায় মোলার পরিবাহিতা নির্ণয় করো, আর গাঢ়ত্বে মোলার পরিবাহিতা নির্ণয় করো। তারপর কিছু গাঢ়ত্বের মোলার পরিবাহিতাকে অসীম গাঢ়ত্বের মোলার পরিবাহিতাতে যদি ডিভাইড করে দাও, তাহলে আমাদের কি বলে? বিয়োজন মাত্রা বের করে। এবার এটাকে পার্সেন্টেজ 100 দিয়ে যদি গুণ করে দাও, তাহলে পার্সেন্টেজ বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পারলাম, ঠিক আছে? মানে 0.1 ইন্টু 100 দিয়ে যদি গুণ করে দিই, তো পয়েন্টের জন্য শূন্য আসলো, শূন্য শূন্য কাটা, তাহলে 10%। আমাদের এটাই হলো বিয়োজন মাত্রা। ঠিক আছে, এবার কথাটা হলো অসীম অসীম লঘুতায় বা প্রমাণ লঘুতায় যদি বিয়োজন মাত্রা দেখো দিয়ে দিয়েছে, এটা হলো তোমার ডেল এইচ প্লাস কত 349, আর এটাই অ্যাড করে আমরা অসীম লঘুতায় মোলার পরিবাহিতা পেয়ে, কারণ মোলার পরিবাহিতা আমরা জানি অসীম লঘুতায় মোলার পরিবাহিতা ইজ ইকুয়াল টু আয়নীয় পরিবাহিতার যোগফল। এই যে আয়নীয় পরিবাহিতা, আয়নীয় পরিবাহিতার যোগফল, এটা ক্যাটায়নের আয়নীয় পরিবাহিতা, এটা অ্যানায়নের আয়নীয় পরিবাহিতা, যোগফল পেয়ে গেলাম সিমেন্স 17 সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স। আর অ্যাসিডটির মোলার পরিবাহিতা এমনিতেই দিয়েছে 39
ঠিক আছে, 0.05 সিমেন্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স। তারপর তো তুমি জানোই, ডিভাইড করে দাও, অ্যান্সার তোমাদের হাতে। পরবর্তী প্রশ্ন, নিকেল অথবা প্রশ্নটা দেখো, নিকেল আর এজি প্লাস সিলভারের ইএমএফ নির্ণয় করতে বলেছে। একই জিনিস সে ঘুরে ফিরে। কি করব, এরা তো এদের গাঢ়ত্ব তো প্রায় এক, আমরা এক ধরে নিই তাই না, সলিড পদার্থ, মানে সলিড, এদের গাঢ়ত্ব এক নিই। নিকেল 2 প্লাস আর এজি 2 প্লাস এর হোল 2। এবার কথা হলো ইকুয়েশনটাতে আমরা ই সেল ইজিক্যাল টু ই নট সেল 0.059 ডিভাইডেড বাই এন। এন হলো এখানে দেখতে পাচ্ছ এখানে দুটো ইলেকট্রনের তত্ত্ব নেবো, মানে অর্থাৎ নিকেল যেখানে নিকেল 2 প্লাসে কনভার্ট হলো, কিসের কয়টা ইলেকট্রন ছেড়েছে, দুটো। আর আসলে তো এজি প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করেছে, কিন্তু এজি হলো, কিন্তু ইকুয়েশন মেলানোর জন্য গোটাটাকে 2 দিয়ে গুণ করতে হলো। তারপরে তো আমাদের মেন ইকুয়েশন নিকেল প্লাস 2 এজি প্লাস, ঠিক না, দেন ব্লা 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 মেন ইকুয়েশন আসলো, মানে দুটা ইলেকট্রন, অর্থাৎ এন ফ্যাক্টর এখানে কত আমাদের 2, তার জন্য 2 বসানো হয়েছে। আর লগ এনআই 2 প্লাস এর মান কত, 0.160। এজি প্লাস এর মান কত, স্কোয়ার। ঠিক আছে, তারপর अब तुम्हारे हवाले वतन साथियों, ক্যালকুলেট তোমরা করে নিবে। আমি তো ক্যালকুলেটর দিয়ে করেছি বস। না, না, ঠিক এরকম অঙ্ক আসলে ভয়ঙ্কর হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে। না না, তোমাদের একদম সূত্র বেশি অঙ্ক আসবে মনে হয়, তাই তো। এবার চলে আসি, কোন অক্সাইডটির আম্লিক চরিত্র সর্বাধিক। আমরা জানি অ্যাসিডিক পাওয়ার, আগেও একটা কোশ্চেন ছিল, অ্যাসিডিক পাওয়ার নির্ভর করে মেনলি মাইনাস আই ইফেক্টের জন্য। এই ইফেক্ট এখানে তো নেই, তাহলে নির্ভর করে হলো অক্সিডেশন নাম্বারের উপর, অক্সিডেশন নাম্বারের উপর। অ্যান্ড দেন নির্ভর করে অনেক সময় আবার অক্সিজেন নাম্বার বৃদ্ধির সাথে সাথে মানে কি বলে অ্যাসিডিক পাওয়ার বৃদ্ধি পায়, কিন্তু সবসময় প্রায়োরিটি রাখবো আমরা এটা, দেন এটা। আগে অক্সিডেশন নাম্বার দেখো, দেখো ক্রোমিয়ামের যদি অক্সিডেশন নাম্বার তাহলে +6 +3 +2, মানে এর অ্যাসিডিক পাওয়ার বেশি, তার মানে এটা। ঠিক আছে, নেক্সট। পরের প্রশ্ন বলেছে যে KCl কে K2Cr2O7 গাঢ় স্টেশনে অ্যাড করলে কি হবে, ক্রোমিল ক্লোরাইড টেস্ট, ক্রোমিল ক্লোরাইড টেস্ট। এটাই তো ক্রোমিল ক্লোরাইড, সম্ভবত সম্ভবত নেই এটাই। ঠিক আছে, নেক্সট কি বলেছে, বলেছে তোমার কোবাল্ট 2 প্লাস এর স্পিন অনলি চুম্বক ভ্রামকের মান। দেখো কোবাল্টের ইলেকট্রন বিন্যাস যদি করো 3d7 হয়, আর আমি বলেছি যখনই 5-এর বেশি হয়ে যায় তখন 8 থেকে বিয়োগ করে নিতে। তাহলে 8 থেকে যদি আমি আহ, আচ্ছা 8, 8 থেকে না, সরি, আমি 10 থেকে বিয়োগ করতে না, কারণ ডি ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকে, তো 10 থেকে তোমাকে বিয়োগ করতে হবে। 10 - 7 = 3। তাহলে অযুগ্ম ইলেকট্রন কত, 3। আর ইকুয়েশনে বসাও, ইকুয়েশনে বসিয়ে দাও যে n × n+2, ইকুয়েশন তো জানোই। ইকুয়েশন কি ছিল, মিউ ইজ ইকুয়াল টু √n × n+2 বোর ম্যাগনেটন। প্রত্যেকটার মান বসাও, উত্তর পেয়ে গেলে। নেক্সট, পরের প্রশ্ন চলো, কি বলেছে, বলেছে কপার ক্লোরাইড আর কিউপ্রাস ক্লোরাইডের যৌগটি বর্ণহীন কেন। আচ্ছা আচ্ছা, চলো মানে এখান থেকে দেখা যায় যে CuCl2 তে কপার 2 প্লাস হিসেবে আছে, আর CuCl এ কপার প্লাস হিসেবে আছে। এক্ষেত্রে কপার ইলেকট্রন আছে 3d10, এক্ষেত্রে কপার ইলেকট্রনে 3d9। 3d9 এ যেহেতু ভ্যাকেন্ট অরবিটালে একটা ইলেকট্রনের জায়গা আছে, তার জন্য DD ট্রানজিশন হবে, অর্থাৎ T2G থেকে EG তে লাফালাফি হবে, মানে কিসের, ডি ইলেকট্রনে, তাই না, মানে ডিডি ট্রানজিশন হচ্ছে। বাট এখানে যেহেতু সম্পূর্ণ ডি অরবিটাল ফিল, তাই ডিডি ট্রানজিশন হয় না, কালার শো করবে না। নেক্সট, পরের প্রশ্ন, কি বলছে, ডি ব্লক মৌল এবং এ ব্লক মৌল অপেক্ষা অনেক সংখ্যক জারণ সংখ্যা। আরে ভাই বহুত বার প্রশ্ন এসেছে। গ্যাডোলিয়ামের ইলেকট্রন বিন্যাস চেয়েছে, জেনন 4f7 5d1 6s2, ভালো ইম্পর্টেন্ট। নেক্সট, পরের প্রশ্ন, জিলকনি এবং হফম্যানের পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান হয় কেন, তারপরে ল্যান্থানাইড হাইড্রোক্সাইড লিউটেশিয়াম হাইড্রোক্সাইডের কোনটি তীব্রতা বহুত বার করিয়েছি এটা। তারপরে প্রায় প্রায় না, পাই অ্যাসিড লিগেন্ড কাকে বলে, যে সমস্ত লিগেন্ড ধাতব আয়নের সাথে, ঠিক আছে, বন্ধন তৈরি করে, তাকে বলা হয় পাই অ্যাসিড লিগেন্ড। যেমন হলো কোবাল্ট সাইনাইড কার্বন মনোক্সাইড, কোবাল্ট না কার্বন মনোক্সাইড। এখানে পরবর্তী প্রশ্ন, Ti3+ বেগুনি বর্ণের হলে উত্তপ্ত করলে বর্ণহীন আকার, কারণ Ti3+-এ 3d1 আছে, ডিডি ট্রানজিশন হয়, তার জন্য কালার বেগুনি হয়। কিন্তু যদি আমরা উত্তপ্ত করি, এই যে ক্রিস্টাল স্প্লিটিং জিনিসটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ অর্থাৎ ইলেকট্রন আর এখান থেকে জাম্প করতে পারে না যদি উত্তপ্ত করে দাও বেশি।
ঠিক আছে, নষ্ট হয়ে পড়ে, যার কারণে আর কি বর্ণহীন হয়ে যায়। ফটোগ্রামেতে কাকে বলা হয়? Na3Ag SO2 S2O3 ইয়াকে। বা তুমি যদি এটাকে আয়ন হিসেবে লিখতে চাও তাহলে সেক্ষেত্রেও লিখতে পারো, তোমার ইচ্ছা সেটা, তাও বুঝবে স্যার। ঠিক আছে, এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট পরবর্তী প্রশ্ন, ক্ষারকীয়তার তুলনা করতে বলেছে। ক্ষারকীয়তার তুলনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ব্যাখ্যাটা করে নিও। নেক্সট 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিন হিন্সবার্গ বিকারকের মাধ্যমে, মানে বেনজিন সালফোনিল ক্লোরাইড SO2Cl বহুতবার করানো হয়েছে, রিপিট। এটাও রিপিট কোশ্চেন ভাই, কি বলবো, অনেক সব রিপিট কোশ্চেন বারবার রিপিট করতে হচ্ছে, মানে বলতে তো হবেই। এবার আমি পিডিএফ এ আনবো তোমাদের জন্য, ওটা দেখে নেবে। ঠিক আছে, নাইট্রোবেনজিনের উপর যদি আমি এফিসিএল দিই কি হবে? নাইট্রোবেনজিনের মধ্যে এফিসিএল দিই কি হবে? জারণ হবে। জারণ বলতেছি, বিজারণ হবে। না না, জারণই তো হবে। হাইড্রোজেনকে এন্টার করানোকে কি বলা হয় দেখো, ক্লারিফাই করে দিচ্ছি। ইলেকট্রন যদি বেরোয়, হাইড্রোজেন ভাই তার ওই বেরোয়, আর অক্সিজেন অ্যাড হবে, তো ওটাকে বলা হয় জারণ। এখানে দেখো, এখানে কি হচ্ছে, ওখানে অক্সিজেন ছিল, এখানে হাইড্রোজেন কি হচ্ছে, অ্যাড হচ্ছে, তার মানে বিজারণ করতেছে, তাই না? হাইড্রোজেন অ্যাড করাকে বিজারণ বলে। তারপর ওর মধ্যে পরের প্রশ্ন, Na2+Cl- এর উপর BF3 দিলে কি হবে? ফ্লুরোবেনজিন উৎপন্ন হবে। তারপর Na2+Cl- এর উপর PdH2 হিট দিলে কি উৎপন্ন হবে? আমাদের বেঞ্জিন উৎপন্ন হবে। তারপরে CF3C OH দিলে কি হবে? নাইট্রোবেনজিন উৎপন্ন হবে, তাই না? একই না বস? তারপর তোমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড পিরিডিন দিলে কি হয়? সাইনোবেনজিন। এবং সর্বশেষ ভালো একটা প্রশ্ন, ঠিক আছে, ডাই মিথাইল অ্যামিন, এটা উৎপন্ন হবে পরবর্তী, মানে যদি ক্লোরোফর্ম দাও, CH3Cl দাও, ক্লোরোফর্ম না, হ্যাঁ, মিথাইল ক্লোরাইড যদি দাও তুমি অ্যানিলিনে, তাহলে এটা উৎপন্ন হবে। আশা করি বুঝতে পারলাম। এরপর এই প্রশ্নটা না খুবই, মানে আমি খুব 4-5টা সেটে আমি দেখেছি যে এই টাইপের অঙ্ক দিয়েছে। ঠিক আছে, ছক কাগজে তোমাদের দিয়ে দিবে আর কি, অসীম অসীম আয়তনে তোমার অক্সিজেন আয়তন বা কোনো গ্যাসের আয়তন দিয়ে দিবে। তো সেক্ষেত্রে আমাদের K1 K2 K3 এগুলো বের করতে হবে। সেক্ষেত্রে সূত্রটাই খালি তোমাদের মেন, সূত্রটাই জানতে হবে, আর বিশেষ কিছু না। আর সব তথ্য তোমাদের বক্সে দিয়ে দিবে। K = 2.303 ডিভাইডেড বাই টি লগ V∞-V∞-V, প্রত্যেকটার মানই দিয়ে দিবে ছকে, দেখবা প্রত্যেকটার মান ছকে দিয়ে দিয়েছে, তারপর তুমি বসে জাস্ট ক্যালকুলেট করলে উত্তর বেরিয়ে যাবে। পরবর্তী প্রশ্ন বলেছে শব্দ প্রথম ক্রম বিক্রিয়া, এটা তোমার রিপিট কোশ্চেন বস। হার নির্ণয় রিপিট, অনুঘটকের বিক্রিয়া হার থেকে রিপিট, সংঘর্ষ তত্ত্ব রিপিট। যেগুলো রিপিট আমি একটা করাবো না, ওগুলো আমি করিয়ে দিয়েছি যেহেতু, খালি মানে টাইম ওয়েস্ট করে লাভ নেই। যে তোমার পিডিএফটা দেখে নেবো, যেটা আমি তোমাদের গ্রুপে দিব, ওটা ওটা করলেই বুঝতে পারি যেগুলো বারবার রিপিট কোশ্চেন এসেছে, এগুলাই করি। তারপর পরবর্তী কোশ্চেনে কি বলেছে, অ্যাসিডের ক্ষমতা দেখে। আমরা জানি যে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার জন্য তার অ্যাসিডিক পাওয়ার সব থেকে বেশি। দেন তোমার ক্লোরিন তো নেই, তাও আমি দিয়েছি। দেন ফিনাইল রিং অ্যান্ড দেন নাইট্রো। নেক্সট, তারপর অ্যাসিডনকে কস্টিক সোডা অনুসারে উত্তপ্ত করলে কি করবে? কস্টিক সোডা ওটাকে অ্যালডোর কনডেনসেশন উৎপন্ন হবে, ডাই অ্যাসিটোন অ্যালকোহল উৎপন্ন হবে। তারপরে বেনজাল ডিহাইডের উপর KCN দিলে কি হবে? বেনজয়েন উৎপন্ন হয়। এরপর HNO3 দিলে বেনজিল উৎপন্ন হয়। ঠিক আছে, বুঝতে পারলে? এটা তো তোমার রিয়াকশন, পার্কিন বিক্রিয়া মনে হয়। নেক্সট কি বলেছে, বেনজালডিহাইড আর অ্যাসিটালডিহাইড কিভাবে শনাক্ত করা? অ্যাসিটালডিহাইডের মধ্যে CH3CO আছে, অর্থাৎ কিটোমিথাইল গ্রুপ রয়েছে। এখন কিটোমিথাইল গ্রুপ থাকলে কি করে ওরা? আয়োডোফর্ম রিয়াকশন, সরি হ্যালোজেনেশন রিয়াকশন দেয় আর আয়োডোফর্ম তৈরি করে, বাট যেহেতু পরেরটাতে নিতে সে করতে পারবে না। এবার আমরা হলো অ্যালডিহাইডের কিটোনে NHSO3 কেন ব্যবহার করি? কারণ NHSO3 কি করে, অ্যালডিহাইডের কিটোনের সাথে যুক্ত হয়ে একটা যুত যৌগ গঠন করে এবং সাদা কঠিন পদার্থ হিসেবে নিচে জমা পড়ে। কিন্তু পরে সেটা খুব খুব সহজেই আমরা মূল যৌগ থেকে পুনরুদ্ধার করতে পারি, কিন্তু অন্যান্য যৌগ ব্যবহার করলে তা করা একটু কঠিন হয়ে যায়। তারপর এইটা হলো ইটার্ট ইটার্ট বিক্রিয়া। আমরা ডাইরেক্ট কি টুলুইন থেকে বেনজালডিহাইড বানাতে পারি। কিন্তু তোমার যদি মনে হয় যে না ডাইরেক্ট বানাতে চাচ্ছ না বা মনে নেই, তাহলে ক্লোরিন এবং নিয়ে দিয়ে দাও, তাহলে পার্শ্ব শৃঙ্খলের রিয়াকশনটা হবে। তারপর জল দিলেই আমার বেনজালডিহাইডটা উৎপন্ন হয়ে যাবে। ঠিক আছে, এখানে সমস্ত থাকলো। আর পিডিএফটা তোমাদের গ্রুপে দিয়ে দিব, টেনশন নাই, পড়তে থাকো। আর অসুবিধা কোনো যদি ভুল ত্রুটি হয় অবশ্যই অবশ্যই জানাবা কোথায় হচ্ছে, কারণ মানুষ মাত্রই ভুল হয়, আর আমরা তো শিখতেছি, তাই না? চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।